হাই এভরিওয়ান, তাহলে তোমাদের গ্রুপ 1 গ্রুপ 2 ওখানে দেখবে হাইড্রোজেন পারক্সাইড বলে একটা টপিক মেনশন আছে। তো এই টপিক থেকে মাঝে মাঝে এক দুটো কোশ্চেন দেখা যায় পরীক্ষার সময়। তো এই হাইড্রোজেন পারক্সাইড সম্পর্কে এই ক্লাসে দেখব যে এখানে হাইড্রোজেন পারক্সাইডের গঠন কীরকম হয়, কীভাবে প্রিপেয়ার করতে হয়, এর রিয়াকশান কীরকম হয়, এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল যে পারক্সাইড কারা? পারক্সাইড হচ্ছে যেসব যৌগে এই সিঙ্গেল বন্ড ও এই লিঙ্কেজটা থাকে যারা হচ্ছে পারক্সাইড। তো এখানে যখন তুমি ও এর দুপাশে দুটো হাইড্রোজেন লাগিয়ে দেবে সেটা হয়ে যাবে হাইড্রোজেন পারক্সাইড। যদি তুমি দুপাশে দুটো সোডিয়াম লাগিয়ে দাও তখন সেটা হয়ে যাবে সোডিয়াম পারক্সাইড, এরকম আর কি। ঠিক আছে, এরপরে তাহলে প্রিপারেশন কীভাবে করবে হাইড্রোজেন পারক্সাইডের? তুমি ওই সোডিয়াম পারক্সাইড নিয়ে নাও, ওখানে H2SO4 দিয়ে দাও, তাহলে দেখো হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়ে যাবে। তো রিয়াকশান কী বলেছিলাম, ম্যাক্সিমাম রিয়াকশান ভেঙে ভেঙে করলেই বুঝতে পারবে যে প্রোডাক্ট কী হতে পারে। তো এখানে ধরো Na+, O-, Na+, এখানে তুমি H2SO4 দিয়েছো। তো H2SO4 দিলে কি উৎপন্ন হয়? দুটো H+ উৎপন্ন হয় আর SO4 2- উৎপন্ন হয়। তো এই যে Na+কে H+ রিপ্লেস করবে, এখানের Na+কে H+ রিপ্লেস করবে, তাহলে HO সিঙ্গেল বন্ড OH মানে H2O2, HOOH পারক্সাইড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মার্কের পদ্ধতি। ঠিক আছে, তাহলে ওই 30% H2O2 এর যে জলীয় দ্রবণ সেটাকে বলা হয় মার্কের পার হাইড্রল। ঠিক আছে, আচ্ছা এরপর ল্যাবে কীভাবে প্রিপেয়ার করা যায়? তো ওখানে নিয়েছিলে Na2O2, এখানে তুমি নেবে BaO2। তাহলে BaO2 গঠন কীরকম হয়? Ba2+ আর O-, এটা হচ্ছে BaO2 গঠন। তো এখানে 8 অণু জল থাকে BaO2-র সাথে, তার জন্য .H2O লেখা আছে। এখানে যদি H2SO4 দাও সেম জিনিস হবে। তো ওখানে দুটো O-এর সাথে দুটো H+ যুক্ত হয়ে যাবে, তারপরে H2O2 তৈরি করবে। আর Ba2+-এর সাথে SO4 2- যুক্ত হয়ে যাবে, তাহলে BaO4 করবে, আর 8 অণু জলটা আলাদা বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা BaO2 এখানে তুমি যদি জল দিয়ে দাও আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে দাও, তাহলে কার্বন ডাইঅক্সাইড মানে বেরিয়াম কার্বনেট উৎপন্ন হবে, আর ওই যে O2- মানে O- আছে, ওখানে দুটো হাইড্রোজেন অ্যাড হয়ে H2O2 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে ল্যাবে এভাবে প্রিপারেশন করা হয়, আর এই পদ্ধতিটি ছিল মার্কের। এরপরে ইন্ডাস্ট্রিতে কীভাবে প্রিপারেশন করা হয়? তাহলে ইন্ডাস্ট্রিতে 2-ইথাইল এন্থ্রাকুইনল এই যৌগটা নেওয়া হয়। 2-ইথাইল এন্থ্রাকুইনল, এখানে অক্সিজেন দেওয়া হয়। ঠিক আছে, তো সেখান থেকে তুমি পাবে H2O2 আর 2-ইথাইল এন্থ্রাকুইনোন। তাহলে 2-ইথাইল এন্থ্রাকুইনল থেকে পাবে 2-ইথাইল এন্থ্রাকুইনোন, তার সাথে H2O2। এটা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে তড়িৎ বিশ্লেষণ দ্বারা তুমি কীভাবে প্রিপেয়ার করবে? তাহলে ধরো H2SO4 তুমি দ্রবণ নিয়েছো 50% H2SO4, তো সেখান থেকে তুমি 2H+ পাবে আর HSO4- পাবে। দেখো দুটো H2SO4 নেওয়া হয়েছে, তার জন্য দুটো H+, HSO4 2-। যদি একটা নিতে তাহলে কী পেতে? H+, HSO4-। এর পরের স্টেপে HSO4 আবার একটা H+ ছেড়ে দেয়, তার ফলে SO4 2- তৈরি হয়। ঠিক আছে, তাহলে ক্যাথোডের ব্যাপারটা কি হয়? দেখো দুটো H+ দুটো ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডের রিডাকশন হয় বা বিজারণ, আর অ্যানোডে হয় অক্সিডেশন বা জারণ। ঠিক আছে, তাহলে দুটো H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো হাইড্রোজেন তৈরি করবে। এই দুটো হাইড্রোজেনকে আমি H2 লিখতে পারি। আর ওই যে দুটো HSO4- ছিল, ওখান থেকে তৈরি হবে H2S2O8, যেটাকে বলা হচ্ছে পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড, তার সাথে দুটো ইলেকট্রন উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যানোডের সেকেন্ড স্টেপটা করা নেই, মানে এই ইলেকট্রন দুটো তো উৎপন্ন হলো, এরপরে ইলেকট্রনগুলো কী করবে, H2O2টা কীভাবে তৈরি করবে সেই জিনিসটা এখানে দেখানো নেই। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এই যে H2S2O8টা উৎপন্ন হলো, এখানে তুমি যদি জল দিয়ে দাও, ঠিক আছে, তাহলে জল দিলে এখান থেকে H2O2 পাবে আর H2SO4 পাবে। বোঝা গেল? তাহলে অ্যানোডে যে H2S2O8টা উৎপন্ন হচ্ছে, সেখানে তুমি জল দিয়ে দাও,
তো জল দিয়ে দিলেই ওখান থেকে তুমি H2O2 পেয়ে যাবে, তার সাথে H2SO4 পাবে, সালফিউরিক অ্যাসিড পাবে। ঠিক আছে, যেটাকে আদ্র বিশ্লেষণ বলা হয় আর কি। এরপরে এর স্ট্রাকচারটা হয় ওপেন বুকের মতো। ওপেন বুক মানে ধরো এটা একটা বইয়ের মাঝের অংশ, তো যদি বইটা খোলো একটা এরকম অংশ পাওয়া যায় আর একটা এরকম অংশ পাওয়া যায়, তাই তো? একটু ইমাজিন করো। তাহলে এখানে ধরো এখানে অক্সিজেন আছে, এই মাঝে একটা অক্সিজেন আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি হাইড্রোজেন থাকে তো এখানেও একটা হাইড্রোজেন থাকবে। এটা কীভাবে বলবো, এখানে হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ওপেন বুক স্ট্রাকচার, মানে এরকম ব্যাপারটা হচ্ছে। এটা বইকে ইমাজিন করে যে খোলা যদি থাকে, তাহলে বইয়ের ওই যে যেখানটায় বইটা খুলছে ওখানে দুটো অক্সিজেন থাকবে, আর একটা দিকে থাকবে তোমার হাইড্রোজেন, আর তার ঠিক অপোজিট দিকে থাকবে আরেকটা হাইড্রোজেন। ঠিক আছে, মানে এরকম জায়গায় আর কি হাইড্রোজেনটা থাকবে। হলো, এটাকে ওপেন বুক স্ট্রাকচার বলা হয়। এরপরে এই স্ট্রাকচারটার গ্যাসিয়াস স্টেট আর সলিড স্টেটে দু রকম ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। ঠিক আছে, তাহলে গ্যাসিয়াস স্টেটে কী হয়, ওই যে অক্সিজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য তার মানটা হয় 1.475 অ্যাংস্ট্রম। অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ধন ওইগুলোর মান হয় তোমার 0.95 অ্যাংস্ট্রম, তাহলে এটাও হবে 0.95 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর ওই যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ওই যে কোণটা ওটার মান হয় 94.8 ডিগ্রি। হলো, আর একটা বইয়ের ক্ষেত্রে যখন তুমি ওই দুটো পোর্শন পাচ্ছ তাহলে ওই দুটো তলের মধ্যে একটা কোণ থাকবে, ওই তলের মধ্যে কোণটা হয় 111.5 ডিগ্রি। ঠিক আছে, যখন তুমি সেটা সলিড স্টেটে দেখবে তখন অক্সিজেনের মধ্যে বন্ডটা হয় 1.458 অ্যাংস্ট্রম, তাহলে বন্ডটা একটু কমেছে। তাহলে গ্যাসিয়াসের ক্ষেত্রে অক্সিজেনের বন্ডটা একটু বেশি হয়, সলিডের ক্ষেত্রে ওই বন্ডটা একটু কম হয়। আর গ্যাসিয়াসের ক্ষেত্রে H2O এর বন্ডটা কম হয় আর এটার ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, আর কোণটা ওখানে কম হয় এখানে বেশি হয়। দুটো তলের মধ্যে যে কোণটা হয় সেটা ওটার ক্ষেত্রে হয় 94.8 ডিগ্রি, এখানে 101.9 ডিগ্রি। তাহলে এখানে মনে রাখার বলতে যে এটার চেয়ে এখানে বেশি কোন জিনিসগুলো, একটা হচ্ছে OH এর বন্ধন দৈর্ঘ্যটা, আর একটা হচ্ছে কোণটা, এই দুটো জিনিস বেশি। ঠিক আছে, আর অক্সিজেনের বন্ড লেন্থটা এখানে বেশি গ্যাসিয়াসে, ব্যাস। আচ্ছা হ্যাঁ, দুটো প্লেনের মধ্যে কোণটা এখানে হয় 90.2 ডিগ্রি। এখানে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ধন কোণটা 101.9 ডিগ্রি, আর দুটো প্লেনের মধ্যে কোণটা আগেরটাই ছিল 111.5, এখানে 90.2। তাহলে এখানে দুটো প্লেনের মধ্যেও কোণটা বেশি। তাহলে এখানে কি কি বেশি, অক্সিজেন যে বন্ধন দৈর্ঘ্য ওটা, আর প্লেনের মধ্যে কোণটা, প্লেনের মধ্যে কোণ। তাহলে কোণটা বেশি কম এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে। তাহলে গ্যাসিয়াসে ও এর মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য ওটা বেশি হয়, আর দুটো প্লেনের মধ্যে কোণ ওটা বেশি হয়। আর সলিডের মধ্যে OH এর যে বন্ধন দৈর্ঘ্য সেটা বেশি হয়, আর HO এখানে যে বন্ধন কোণটা সেটা বেশি হয়। এরপরে রাসায়নিক ধর্ম। তাহলে H2O2 কী হয়, খুব সহজেই বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে, জল আর অক্সিজেন গ্যাস। ঠিক আছে, কেন বিয়োজিত হয় বলো তো? কারণ এই যে অক্সিজেন দুটো পাশাপাশি থাকে, এখানে অক্সিজেনের লোন পেয়ার থাকে, তাই লোন পেয়ার এরকম রিপালশন হয়। তো রিপালশন হওয়ার জন্য এই H2O2 খুব একটা বেশি স্টেবল নয়, তার জন্য ওখান থেকে তুমি জল পাও আর অক্সিজেন গ্যাস পাও। ঠিক আছে, এরপরে আম্লিক চরিত্র। তাহলে এটার ক্ষেত্রে কী আছে, OH এর মধ্যে বন্ধন আছে, তো বন্ধনটা থাকলে ওখান থেকে তুমি ইজিলি H+ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে HOOH, এখান থেকে H+টা বেরিয়ে গেলে OOH মাইনাস, আর এখানে H+। তো HO2 মাইনাস, যেটাকে আমরা বলছিলাম HOO মাইনাস, ওটাকে বলা হয় HO2 মাইনাস, এটাকে হাইড্রোপারক্সাইড আয়ন বলা হয়। ঠিক আছে, এরপরে যদি H2O2 দুটো H+ বের করে দেয় তাহলে কী পাবে, O2 মাইনাস, মানে এই জিনিসটা পাবে, এটাকে বলা হচ্ছে পারক্সাইড আয়ন। তাহলে একটা H+ বের হলে হাইড্রোপারক্সাইড আয়ন, দুটো H+ বের হলে পারক্সাইড আয়ন। ঠিক আছে, এরপরে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওই H2O2 বিক্রিয়া করাবে, তাহলে ধরো এরকম সিনারিওটা হয়ে আসে। এখানে তুমি দিচ্ছ NaOH, মানে Na+ আর OH মাইনাস। তাহলে একটা H+কে বের করে একটা Na+ ঢুকে যাবে, তাহলে কি পাওয়া যাবে, NaHO2, তার সাথে
ওই এইচ প্লাস আর ওইচ মাইনাসে জল তৈরি করবে। হলো, এবার দুটো যদি NaOH দাও তাহলে দুটো H প্লাস বেরিয়ে যাবে, দুটো সোডিয়াম ঢুকে যাবে, তাহলে Na2A2 সোডিয়াম পারক্সাইড, তার সাথে 2 অণু জল তৈরি করবে। হয়েছে। এরপরে H2O2 জারণ আর বিজারণ ধর্ম দুটোই দেখায়। তাহলে যখন ওটা অ্যাসিডিক মিডিয়ামে থাকে তখন বিজারণ ধর্ম দেখায়, এই যে দুটো ইলেকট্রন গ্রহণ করছে। হয়েছে। আর যখন তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কি করছে, ওই H2O2 দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তারপরে জল উৎপন্ন করছে। আর বেসিক মিডিয়ামে H2O2 কী করছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো OH মাইনাস উৎপন্ন করছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাসিডিক আর বেসিক দুটো মিডিয়ামেই H2O2 কী হিসাবে কাজ করতে পারছে, জারক পদার্থ হিসাবে, মানে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়ে যাচ্ছে। কারণ কি, H2O2 দুটো ইলেকট্রন গ্রহণ করছে, দেখো অ্যাসিডিক মিডিয়ামও দুটো ইলেকট্রন গ্রহণ করছে আর ক্ষারীয় মিডিয়ামও দুটো ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে অ্যাসিডিক আর বেসিক বা আম্লিক বা ক্ষারীয় মাধ্যমে H2O2 জারক পদার্থ হিসাবে কাজ করছে বা অন্যকে জারিত করে নিজে বিজারিত হচ্ছে আর কি। ঠিক আছে, মানেও জারণ ধর্ম দেখাচ্ছে। তাহলে অ্যাসিডিক মিডিয়াম থাক, বেসিক মিডিয়াম থাক, ও সবসময় জারণ ধর্ম দেখাবে, মানে ইলেকট্রন গ্রহণ করবে সবসময়। জারণ ধর্ম মানে কি, অন্যকে জারিত করে নিজে বিজারিত করা বা নিজে বিজারিত হওয়া আর কি। তাহলে ধরো FeSO4, তাহলে ও তো জারণ ধর্ম দেখাবে। H2SO4 মানে অ্যাসিডিক মিডিয়াম আছে, তাহলে FeSO4 Fe +2 আসে। যখন তুমি Fe+3 নিয়ে যাবে তখন তোমাকে করতে হবে Fe2SO4 হোল 3। তাহলে দেখো জল উৎপন্ন হবে অ্যাসিডিক মিডিয়ামে, আগেই বলেছিলাম। তাহলে এখানে H2O2-তে অক্সিজেনটা আছে -2-তে, H2O-তে অক্সিজেনটা আছে H2O2-তে অক্সিজেনটা আছে -1-এ, আর এখানে আছে -2-তে। কেন বলো তো, হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন, -1 -1 +1 +1। তো অক্সিজেন -1 থেকে গেল -2-তে, মানে নিজে কি হয়ে গেল, বিজারিত হয়ে গেল। যদি অক্সিডেশন নাম্বারটা কমে সেটাকে বিজারিত হওয়া বলে বা বিজারণ বলে। ঠিক আছে। আর Feটাকে +2 থেকে +3-তে জারিত করে দিল, তাহলে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়ে গেল, তাহলে জারণ ধর্ম দেখালো। নেক্সট রিয়াকশান K4FeCN হোল 6, এখানে Feটা আছে +2-তে, কীভাবে বুঝবে, তাহলে K4FeCN হোল 6 থেকে এটাকে ভাঙলে কি পাওয়া যায়, 4K+ আর FeCN হোল 6 4-, তাহলে Feটা যদি x হয় তাহলে x + 6 × CN -1 হয়, -1 বাইরে কত চার্জ আছে, -4, এটা হচ্ছে -4, তাহলে x এর মান কত হবে, +2। তাহলে এখানেও Feটা +2-তে আছে, ওটাকে নিয়ে যাবে +3-তে। তাহলে K4FeCN হোল 6 থেকে কী পাওয়া যাচ্ছে, K3FeCN হোল 6, আর H2O2 -1 থেকে -2-তে চলে গেল, মানে নিজে বিজারিত হয়ে গেল। এখানেও দেখো অ্যাসিড আছে। তাহলে এইভাবে প্রতিটা ক্ষেত্রে দেখো অন্যকে জারিত করে নিজে বিজারিত হচ্ছে। Ki এর ক্ষেত্রে আইটাকে -1 থেকে 0-তে করে দিচ্ছে। তাহলে -1 থেকে 0 মানে কি, অক্সিডেশন নাম্বারটা বাড়লো বা অক্সিডেশন সংখ্যাটা বাড়লো। অক্সিডেশনের সংখ্যা যদি বাড়ে সেটাকে বলা হয় জারণ। আর নিজের দেখো -1 থেকে -2-তে চলে গেল, মানে কমে গেল, তাহলে বিজারণ হয়ে গেল। SnCl2-তে এখানে +2-তে আছে, +4-এ গেল, তাহলে বেড়ে গেল, মানে জারণ হলো। H2SO3-তে +4-এ আছে, ওখান থেকে H2SO4 হলো, +6-এ গেল। এইভাবে প্রতিটা রিয়াকশান দেখবে যে জারণ সংখ্যাটা বেড়ে গেছে প্রতিটা রিয়াকশানে। ঠিক আছে।